আচ্ছা, মিথ্যা কথা বলবে না পাকিস্তানি ফ্যানেরা, তোমাদের ফেটে যেত? আমরা জানি তো। নমস্কার, আমি তারা, তোমরা দেখছো রেড বল। 29 বছর পর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করার যে খুশি পাকিস্তানি ফ্যানেদের ছিল তা নীরব মোদির মতোই পালিয়ে গেছে। পাকিস্তানিরা ম্যাচ ডিফেন্ড করতে গিয়ে নিজেদের ইজ্জতটুকুও হারিয়ে ফেলেছে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা যদি কোথাও নিউজ অ্যাঙ্কার বা ইউটিউবারদের বিরাট কোহলি আর বাবরের নাম একই সেন্টেন্সে বলতে দেখো, তাহলে তাকে কষে একটা চাঁটি মারো। কেননা কালকে বাবর আজম যেভাবে পারফরমেন্স দেখিয়েছে, তাতে করে বাবর আজমের সবথেকে বড় ফ্যান হাসান আলীও বলবে। কালকে হয়তো বাবর আজমকে কেউ বলেনি যে সেঞ্চুরি শুধু বল খেললেই হয় না, রান বানিয়েও করতে হয়। বাবর ভাই, সত্যি করে বলো, পাকিস্তানিদের দিয়ে ভুতিয়ে বানানোর মজা তো এসেছে না? মাঠে নেমে খেললো বাবর আজম আর বুকে ব্যথা হলো হাসান আলীর। কেননা হাসান আলী বাবরকে কিং বলেছিল। তবে বাবরের খেলা দেখে হাসান আলীও বলবে এ সালা কিং নয়, বরং ঢ্যামনা সাপ। খেলে হেরে যাওয়ার পর পাকিস্তান টিম যেমন হেগে ফেলেছে, সেই রকমই তাদের ফ্যানেরাও হিজু করে ফেলেছে। তো কালকে ম্যাচের কথা বলি, যেখানে পাকিস্তানকে এই মাসে নিউজিল্যান্ডরা দুবার হারানোর পর হ্যাট্রিক করতে চ্যাম্পিয়ন ট্রফি ওপেনিং ম্যাচ এসেছে। যদিও নিউজিল্যান্ড টচে হেরে গেলেও তারা যেভাবে খেলেছে, তাতে করে অন্য টিমগুলিকে ভালো করে বুঝিয়ে দিয়েছে আসলে ওয়ানডে ক্রিকেট কীভাবে খেলতে হয়। তাও আবার যখন তাদের রেগুলার ওপেনার রচিন রবীন্দ্র ম্যাচের বাইরে ছিল। উইলিয়াম ওয়াং খেলতে এসেছিল, যে কিনা আগের বছর ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে ক্লিন সুইপ করতে দারুণ রোল করেছিল। ইন্ডিয়ার পর পাকিস্তানের সুযোগ পেয়ে সেঞ্চুরির মাধ্যমে সেই কাজটাও করে দেখিয়েছে। এর সাথেই নিউজিল্যান্ড টিমকে দেখিয়ে দিল, আমাকে এবার পার্মানেন্ট করো, কতদিন আর এইভাবে রিপ্লেসমেন্টে খেলবো। ওয়াংয়ের খেলাতে শুধু সেঞ্চুরি যে বড় ছিল তা নয়, বরং নিউজিল্যান্ড টিমকে দারুণ একটা শুরু আর জোশ এনে দিয়েছিল। ওয়াং যেভাবে তেল গরম করে দিয়েছিল, তাতে টম লেথন আর গ্লেন ফিলিপস এসে চপ ভেজে দিয়েছিল। দুজন মিলে যেভাবে পাকিস্তানিদের পিটিয়েছে, যেমনটা বালিশে তুলে ভরা লোকগুলো এসে পেটায়। তোমাদের হয়তো মনে আছে 2023 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল, কনভয়ে আর রচিন। আর এখানেও নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে খেলার সৌভাগ্য হয়েছে, আর সেখানে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফেলেছে। খাবার পুরো রেডি ছিল, আর তাতে তড়কা লাগানোর কাজ করেছে গ্লেন ফিলিপস। মাত্র 39 বলে 100 রান করে পুরো আগুন জ্বালানোর পর নিউজিল্যান্ড 50 ওভারে 320 রানের বড় পাহাড় দাঁড় করে দিয়েছিল পাকিস্তানের সামনে। যদিও ডিউ ফ্যাক্টর আর হোম সাপোর্টের কারণে কেউ পাকিস্তানকে এই ম্যাচের বাইরে চলে যাবে মানতে পারেনি। সবাই ভাবছিল পাকিস্তান কিছু তো করবে, কিন্তু সবাই যেটা সকালবেলা বাথরুমে করে সেটাই পাকিস্তান করেছে। কি করে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আমি এখানে আর বলবো না। বাথরুমে তবুও তো জল থাকে, কিন্তু পাকিস্তানিরা এখানে খালি লোটা নিয়ে চলে এসেছে। এবার তোমরাই বলো, যখন 320 রান চেস করছো, তখন কোনো এক ব্যাটসম্যান তো থাকবেই যে কিনা ম্যাচের হাল ধরবে। এখানে না সাউদি সাকিল হাল ধরলো, না রিজওয়ান যখন হাল ধরতে লাগলো, তখন গ্লেন ফিলিপসের দুর্দান্ত ক্যাচ রিজওয়ানকে মাঠের বাইরে করে দিল। চ্যাম্পিয়ন ট্রফির এই তো প্রথম ম্যাচ হয়েছে, আর এতেই এত সুন্দর ক্যাচ, মনে হয় না এর থেকে ভালো ক্যাচ আর চ্যাম্পিয়ন ট্রফিতে দেখা যাবে বলে। সব থেকে অবাক তো আমি আজকে বাবর আজমকে দেখে হয়েছি। টোল করা আলাদা ব্যাপার, কিন্তু সিরিয়াস বলছি, চ্যাম্পিয়ন ট্রফিতে টেস্ট ম্যাচ কেন খেলছিল? কেন তিনি 71 স্ট্রাইক রেটে ব্যাট করছিল? কেন রান বানানোর চেষ্টা করছিল না? তোমরা যদি জানো তাহলে বলো। 25 ওভার পর্যন্ত আস্তে আস্তে পাকিস্তান 100 ডট বল খেলে নিয়েছিল, তার মানে 150 বলের মধ্যে 100 ডট বল। এর জন্য তো অবশ্যই পুলিশের রিপোর্ট লেখানো উচিত। 320 রানের পিছু করতে গিয়ে এইরকম খেলা তো এক প্রকার অপরাধ। যতক্ষণে বাবর আজম আউট হয়ে গেছে, ততক্ষণে নিউজিল্যান্ডের উইনিং চান্স 90% হয়ে গেছে। ভ্যালেন্টাইন ডে তো চলে গেছে, কিন্তু বন্ধুরা, বাবর আজম 1 সপ্তাহ পর নিউজিল্যান্ডের গিফট দিয়েছে। চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ তো নিউজিল্যান্ড জিতেই গেল, অতএব পাশের দেশ তো কাল হেরেই গেছে, এবার পালা পাশের দ্বিতীয় দেশের। চলো বন্ধুরা, যাবার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আবার দেখা হবে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে। ততক্ষণে গুড বাই।